2023 ইনফ্যাক্ট একটা ভদ্রমহিলাকে 2023-এ গুম করা হয়, তার ছোট বাচ্চা সহ। এখন 2023 তো মোটামুটি কাছাকাছি না, আমরা কাজ শুরু করেছি 2024। তো কিন্তু যতদিনে কাজ শুরু করেছে ততদিনে ওই সিডিআরআর পাওয়ার কোনো উপায় নেই, অর্থাৎ তাকে যে গুম করা হচ্ছে প্রমাণ করা যাচ্ছিল না। পরবর্তীতে প্রমাণ যেভাবে করা গেছে, আমি এটার জন্য এইচআরএসএস এর কাছে গ্রেটফুল। আমরা একটা আই থিঙ্ক সাইফ ভাইয়ের কাছে কাগজ পাঠিয়েছিলাম যে অমুক হাসপাতালের ওখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, অমুক হাসপাতালে এখনও কাউকে পাওয়া যাবে কিনা যে এটা দেখেছিল। ওখানে যে একজন দারওয়ানকে খুঁজে পাওয়া যায় যে বলে হ্যাঁ একটা মহিলাকে নিয়ে গেছিলো এখান থেকে। এখন দেখেন এটা 23 বলে আমরা পেরেছি, 2011 হলে কিছু নাই, নাথিং এক্সিস্ট। এই একটা সমস্যা আমরা ফেস করছি যে সময় অনেক এভিডেন্স জাস্ট নাই করে দেয়। যার উপরে যেটা ঝামেলা করছে সেটা হলো এভিডেন্স ডিস্ট্রাকশন, মানে যে কী পরিমাণে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে এটা আসলে ইয়ত্তা নাই। মানে একটা জায়গায় যেত সেদিন শুনলাম ওরা বলছে যে হ্যাঁ 5ই আগস্টের পরে কয়েক টন আর কি কাগজ এখান থেকে নিয়ে যে পুড়িয়ে দিয়েছি। মানে জাস্ট এখন পুড়িয়ে তো দিয়েছে, আমাদের কিছু করার নেই, মানে পুড়িয়ে তো দিয়েছে, ওটা তার খুঁজে পাবো না আমরা। এই জিনিসটা বিভিন্ন জায়গায় হয়েছে। আপনি কি জানেন যে যাতে কম্পিউটার থেকে রিট্রিভ না করা যায়, মানে ফোরেন্সিক করে আপনি ডেটাটা রিট্রিভ করতে পারবেন, এই অবস্থায় আনার জন্য শুধু যে ডেটা ডিলিট করেছে তা না, বসে বসে হার্ড ড্রাইভ হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে বসে বসে এই কাজটা করেছে। ঠিক আছে, এটার উইটনেস আছে, তারা আমাদেরকে বলছে হ্যাঁ এটা হয়েছে। এখন হয়ে গিয়েছে, এখন তো ওই হার্ড ড্রাইভ এখন আর ফেরত পাওয়ার উপায় নেই। ফোন, মোবাইল ফোন, কারো কাছে কোনো মোবাইল ফোন থাকলে ওটাকে 2 টুকরা করে নদীতে ফেলা হয়েছে, মানে পুকুরে ফেলা হয়েছে। কোন পুকুরে ফেলা হয়েছে এই পর্যন্ত আপনি যেতে পারবেন, কিন্তু ওই মোবাইল তো আর ইউজ করতে পারবেন না আপনি। তো এই এভিডেন্স ডিস্ট্রাকশনটা এমন ভয়াবহ লেভেলে হয়েছে যেটার কোনো মানে যেটা আগামাথা নাই, যেটার ভিতরে কাজ করতে গেলে অন্ধকারে হাতড়ানো হচ্ছে। তার উপরে আছে হলো ইনস্টিটিউশনাল ব্যারিয়ার। মনু স্যার মাঝে মাঝেই বলেন যে আমরা যাদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করছি তারা অনেকে নিজে দোষী বা ওদের সফট কর্নার আছে হলো যারা দোষী তাদের জন্য, কাজ হয় কোর্সমেট নয়তো একই বাহিনীর ইত্যাদি ইত্যাদি। তো আমি একটু দুটো উদাহরণ দিই। একবার আপনারা এতদিনে এই জিনিসগুলো জানার কথা, সিটিটিসির 7 তলায় গুম সেল ছিল, তো মানে এখন তো মিডিয়া তো চলে আসছে। তো আমরা ওটা যে প্রথম দিকে আমরা ওখানে গিয়েছি, আমরা যে ছবি টবি তুলেছি আমাদের সাথেই ছিল। পরবর্তীতে আমরা লিখে পাঠিয়েছিলাম একটা চিঠিতে যে আমাদেরকে একটু বলেন ওখানে কারা কারা সার্ভ করতো, ওখানে কারা ছিল, গার্ড টার্ড কি নাম টাম দেন। এখন আমাকে লিখে পাঠিয়েছে যে ওখানে তো কোনো সেল ছিল না। আচ্ছা, এটা মানে এত অদ্ভুত লেগেছে। আমি তারপর ফোন করে বলেছি যে ভাই এগুলো লিখবেন না, কারণ আপনি আমার সাথে গিয়েছেন, আমরা দুইজন মিলে ওখানে ছবি তুলেছি, আমিও জানি ওখানে সেল ছিল, আপনিও জানেন, এবং আমার কাছে তো ছবি আছে, আপনি কি করবেন, এটা বলে লাভ আছে কোনো? তখন বলে হ্যাঁ না সরি ভুলে গেছে। তো দ্বিতীয় চিঠিতে পাঠিয়েছে সেল ছিল, গার্ডের নাম জানি না। মানে আপনি যেদিকে যান আপনি সেখানে ধাক্কা খাবেন, কি করবেন? আমি সেদিন একটা চিঠি পেলাম, এটা এটা আসছে কি আমরা পাঠিয়েছিলাম, এটা রিজেফারকে পাঠিয়েছিলাম যে আপনারা একটু আপনাদের ডিরেক্টরদের নামগুলো পাঠান। ভাই ডিরেক্টর মানে এমন না যে আমি গার্ডের নাম চাচ্ছি, আমি ডিরেক্টরের নাম পাঠান। একটা চিঠিতে লিটারালি লিখিতভাবে দিয়েছে, অনার বোর্ড থাকে না তো গোয়েন্দা সংস্থায়, তার ডিরেক্টরের নাম খুঁজে পাচ্ছি না। আচ্ছা, মানে এই কথাটার কোনো মানে একদমই কোনো মিনিং নাই, ইট হ্যাজ নো মিনিং, কিন্তু লিখে পাঠায়। এখন আমাদের কি করতে হয়, ওইটার ভিতরে দুনিয়া খুঁচিয়ে 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 বের করতে হয়। এটা মানে এটা যে কতটা কঠিন, এবং মানুষ যে কী পরিমাণে মিথ্যা কথা বলে। মানে আমি সেদিন একটা জিনিস ডিল করেছি আমি আর সাজ্জাদ ভাই, যেখানে আমরা একজনকে তাকে লিখিতভাবে তাকে চেয়েছিলাম যে আপনার কোথায় কোথায় সার্ভ করেছেন একটু লিখে দেন। তো লিখেছে একটা পার্ট দেখে আমার ওনার দুজনের সন্দেহ হচ্ছে, কারণ আমাদের ইনফরমেশন আমরা তো আগে ইনফরমেশন নিই তারপরে লিখাই, কারণ এখন কারো কথা বিশ্বাস করা যায় না। তো ওই পার্টটা দেখে মনে হচ্ছে এখানে মনে হয় ঘাপলা আছে। এখন ঘাপলা আছে আপনি কীভাবে প্রমাণ করবেন? বাহিনীর কাছে এগুলো তো জিজ্ঞেস করলে ওরা ওই মিথ্যা কথাটাই লিখে পাঠায়, আবার ফর্মালি সুন্দর করে টাইপ করে লিখে পাঠায়। তখন আমরা যে তার ট্রাভেল হিস্ট্রির ডকুমেন্ট খুঁজে বের করেছি, মানে সারাটা দিন গেছে, সেটা লিটারালি এন্টায়ার ডে আমরা চুপচাপ ওখানে একটা জায়গায় অফিসে বসেছিলাম। আমাদেরকে বলে আপনারা চলে গেলেও পারেন, আমরা পাঠাই দিব। বলছি না না, যেটা পাঠাবেন আমরা চলে যাওয়ার পরে ওটা না, আমরা এখানে বসে থাকার পরে হাতে দিয়ে দেন, হাতে নিয়ে যাই। দ্যাট ওয়াজ সকাল 10টায় শুরু করলাম, বিকাল 4টার দিকে ওখান থেকে ছেড়েছি, জাস্ট কয়টা কাগজ, 3-4টা কাগজ নেওয়ার জন্য। হ্যাঁ, মানে তাহলে বোঝেন কি ইম্পসিবল একটা টাস্ক করতে দেওয়া হচ্ছে। 1800টা কেসের ক্ষেত্রে এটা কীভাবে করবো? যে সমস্ত সংস্থাগুলো জড়িত ছিল তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, এবং যেসব ব্যক্তি বা যেসব সামরিক বেসামরিক যে কর্মকর্তারা জড়িত ছিলেন তাদেরকে চিহ্নিত করা, এবং চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। এখন সংক্ষেপে যদি আমি আরও বলি যে শেখ হাসিনা সে তো তার পেশিবাদী রেজিমে যা যা করেছিল তা তো আমরা জানি, যে গুম ছিল সবচেয়ে একটা বড় যে অপরাধ তার মধ্যে একটা ছিল। তো এই ক্ষেত্রে সে তো এই অপরাধটা সে একা করে নাই, তার মধ্যে আরও বড় একটা গ্রুপ ছিল, শুধু 2-1 জন তো ছিল না, আয়নাগর কারা পরিচালনা করেছিল।
তাদেরকে তো আমাদের চিহ্নিত করতে হবে, এবং তারা যদি বলে যে তারা কি বলে তাদের বক্তব্য আমাদেরকে শুনতে হবে। তাদেরকে কে নির্দেশ দিয়েছে? এই আয়নাগর চালানোর জন্য তাদেরকে কে সেই ক্ষমতা দিয়েছে? এসব যদি আমরা না বের করতে পারি তাহলে তো আসলে এই গুমের যে সংস্কৃতি কথা আমরা বলছি, এটা তো আর মানে বন্ধ হওয়ার হয়তো বা এই মুহূর্তে এটা হচ্ছে না, কিন্তু নেক্সট যে হবে না তার তো কোনো নিশ্চয়তা থাকবে না। আমি মাইকেল চাকমার সাথে একমত, এই কারাগারগুলি আমাদের হেফাজতে নিতে হবে। তার আগেই আমি মনে করি বাংলাদেশে বসবাসরত যত বিদেশি অনারেবল এক্সেলেন্সি তাদেরকে এটা ভিজিট করাতে হবে। এগুলি সাক্ষী, এনারা ভিজিট করলে নাহলে কিন্তু আজকে আসে অত আমরা এর পরের 5 বছর পর যে আবার হাসিনা ফেরত আসবে না, আবার এন্টি প্রপাগান্ডা হবে, আর আমরা একটা বেকায়দায় পড়ে যাব। এটা সবাই দেখা উচিত, হাসিনা কেমন ছিল, কেমন আমরা ছিলাম, কেমন ছিল বাংলাদেশ। এই কারাগারগুলি এই 3.25 ফিট বাই 6.25 ফিট জায়গার মধ্যে ছিল পুলিশের, ভিতরে আবার একটা বাথরুম আছে। এটা জানা উচিত, পুরো বিশ্বের দেখা উচিত কেমন ছিল হাসিনা। এটা যত বেশি দেখাবেন আপনারা তত শক্তিশালী হবেন, এবং যত রাষ্ট্রদূত আছেন আমাদের দেশে তাদের সবার যাওয়া উচিত, বিশেষ করে ইন্ডিয়ান রাষ্ট্রদূত অবশ্যই। রাজনীতিবিদ বা বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল আছেন যারা সামনে ক্ষমতায় আসবেন বলে ধারণা করা যায়, বা সরকারি দলে থাকুক বা বিরোধী দলে থাকুন, তাদেরকে এই আলোচনাটা শোনানোটা জরুরি। কারণ তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশে কি ঘটে গেছে এবং এটার বিচার না হলে বাংলাদেশে আবার কি আসতে পারে। এই জিনিসটা তাদেরকে জানানো অসম্ভব জরুরি। আমি মনে করি যে আমাদের উপদেষ্টাদের যেমন জানা দরকার, ঠিক একইভাবে বা তার চেয়ে বেশি তাদের জানা দরকার। কারণ এই উপদেষ্টা পরিষদের মেয়াদ ফেব্রুয়ারির পরে শেষ হবে, তারপরে তারা দেশের দায়িত্ব গ্রহণ করবেন। তারা যদি এইটার গ্র্যাভিটি বুঝতে না পারেন, এইটার ব্যাপারে তারা যদি দায়িত্ব পালন না করেন, তাহলে বাংলাদেশ যে কারণে এত রক্ত দিয়ে বিপ্লবের মাধ্যমে একটা পরিবর্তন আনলো, সেই অর্জনটা ব্যর্থ হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে। আমরা এ পর্যন্ত প্রায় 20,000 ফলস কেস উইথড্র করেছি, মানে যেগুলি আপনার রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। 20,000 প্রায়, 90,000 প্লাস এরকম। তো এখানে আমরা যখন মামলা উইথড্র করতে গেলাম তখন আমাদের কাছে বিভিন্ন স্টেক হোল্ডাররা সবসময় বলে যে সন্ত্রাসী আর জঙ্গি মামলা হরে ধরে যেন উইথড্র না করি, কারণ তাদের আশঙ্কা আছে ধরেন জঙ্গি মামলাতে যে 100 জনকে জঙ্গি হিসাবে তকমা দেওয়া হয়, তাদের আশঙ্কা হচ্ছে ওর মধ্যে অন্তত 5 থেকে 10 জন সত্যি জঙ্গি, আর 90 জন হচ্ছে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের মিথ্যাচারের জঙ্গি আর কি। তো সব সময় একজন মুক্তি পাওয়ার সাথে সাথে মানে আমার এখানে যে কত এমবেসি আসে আপনাকে বোঝাতে পারবো না কেন উনি মুক্তি পেল। তার চেয়ে তো জঙ্গি ছিল, জঙ্গি লিস্ট আমাদেরকে বিভিন্ন বাহিনী এজেন্সির পক্ষ থেকে লিস্ট দেওয়া হয়, জঙ্গি লিস্ট, এদেরকে ছাড়া যাবে না। সেজন্য আমরা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো খুব দ্রুত করে যাচ্ছি, ওইটার জন্য যাতে আটকে না থাকে। আজকে নাবিলার কাছে আমি রিকোয়েস্ট করে গেলাম, নাবিলা তোমাদের কাছে যদি একদম কংক্রিট কনফিডেন্স থাকে তোমাদের যেটা ফলস কেস, আমাদের কাছে আসলে আমরা আলাদা ভিত্তিতে, আমরা ভেবেছিলাম সন্ত্রাস বিরোধী আইন আর হত্যাকাণ্ডের যে মামলা আছে এগুলো আমরা পরে ধরবো। আমরা ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব, নাবিলা আমার সাথে যেদিন দেখা করবে সেদিন কাজ শুরু হবে, আমি আলাদা লোক দিয়ে দিব সেই মামলাগুলো উইথড্র করার ব্যাপারে। বাট নাবিলা তোমাদেরকে খুব কনফিডেন্টলি কাজটা করতে হবে। একটা যদি ধরো তোমরা 30-50টা লোকের নাম, 50টা কেসের নাম দিলা, তার মধ্যে একটা যদি ভুল হয়ে যায় তখন কি ধরনের প্রেশার আসবে, তুমি প্রেশারে কাজ করো, তুমি জানো, বলবে জঙ্গিকে ছেড়ে দিচ্ছি আমরা ফলস মামলা বলে। তো প্রচণ্ড স্ক্রুটিনি করে তোমরা 100% দায়িত্ব নিয়ে আসো, অবশ্যই আমরা করব। অ্যাকচুয়াল ডিটেনশন সেন্টারগুলোতে, আয়নাঘরগুলোকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলেও এটা ইতিহাসের অংশ হয়ে থাকবে। আর যদি সেটা রক্ষা করতে না পারি তাহলে শুধু রেপ্লিকাতে কাজ হবে না। বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, কিন্তু এইবারের 15.5 বছরের লড়াইটা ছিল অনেক দীর্ঘ এবং অনেক ভয়াবহ। পরিণতি 36 দিনে আসলেও এর পিছনের ইতিহাস অনেক লম্বা। হাজার হাজার মানুষের রক্ত এবং তাদের নির্যাতনের ইতিহাসের উপরে দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ। আমি বিশ্বাস করি এবং জোরালোভাবেই মনে করি যে OHCHR এর ঢাকা যে মিশন এবং গুম কমিশনের যৌথ উদ্যোগে আমাদের বাংলাদেশের মানুষকে, যারা নির্যাতিত হয়েছিলেন, গুমের শিকার হয়েছিলেন এবং
অনেকেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাদের বিচার প্রাপ্তির ক্ষেত্রে একটা পথ দেখিয়ে দিয়ে যাবেন, যেটা শুধু দুটা ট্রাইব্যুনালেই আমি বিশ্বাস করি এটার সমাধান হবে না। চিফ প্রসিকিউটর ভাবতে পারেন যে আরও ট্রাইব্যুনালের প্রয়োজন আছে কিনা, উপদেষ্টা আছেন এখানে, আইন উপদেষ্টা বিচার করবেন। তবে সব শেষে যে কথাটা বলবো, আমি মনে করি আইন উপদেষ্টা এটা সিরিয়াসলি দেখছেন, কারণ এই আইনটা নিয়ে উনি অত্যন্ত কঠিনভাবে লেগে আছেন। এখানে যে দুটা প্রশ্ন বলা হলো, যে যারা এখনো গুমের ভিকটিমরা মামলা টেনে বেড়াচ্ছে, এটা ভেরি সিরিয়াস ইস্যু, এটা আমরা অবশ্যই দেখব। আর আরেকটা হচ্ছে যে ভিকটিম ফ্যামিলিগুলোর তাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্সেস করা, এটাও আশা করছি দ্রুতই সমাধান হবে।